তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? আমি আমার কিউট বউটারে এতগুলা ভালোবাসি। কই, তুমি তো শুধু মুখেই বলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার বউটাকে এতগুলো ভালোবাসা দেব। বলেই ওর কাছে যেতে থাকলাম। দেখো, আমার কাছে আসবে না কিন্তু। না না, আমি তো আমার বউটাকে এখন ভালোবাসা দেবই। এই, ভালো হচ্ছে না কিন্তু। কে শুনে কার কথা? আমি ওর কাছে যেতেই সেই লেভেলের ধাক্কা, ওরে মারে বাবারে, গেল রে, আমার কোমরটা বুঝি গেল। এমন সময় আম্মু এসে, কি রে, এই সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু তোমার বউ আমারে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আরে কান্না থামা। আর বোমা মানে? এই বিয়ে করলি কবে? আর তুই ফ্লোরে কেন? যা শালা, আমি তো বিয়েই করিনি, তাহলে কি স্বপ্ন দেখলাম? প্রতিদিনই একই কাণ্ড করিস, আর কত ভালো লাগে এসব। তো তোমার এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করিয়ে দাও। এই নিজের বিয়ের কথা নিজে বলছিস? তোর কি একটু লজ্জা শরমও নাই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। মুখটা বেজার করে বললাম, আসতেছি। যাক, পরিচয় পর্বটা আগে সেরে নেই। আমি শ্রাবণ আহমেদ সায়েদ, ডাকনাম সাদ, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম। খাবার টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় আব্বু বলে উঠল, নাস্তা করে কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে নাও। সেই লেভেলের খুশি হইয়া বিয়ে করিয়ে শ্বশুর বাড়ি আসবে না কি? এই তুমি কি পোলারে জন্ম দিছো, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে? আমি মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। শুক্রবার তোর রিয়া আপুর বিয়ে, তাই তোর খালার বাসায় যাব। সবারই বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমার। এতটুকু বলার সাথে সাথে দেখি আমার জল্লাদ আব্বুটা এক বস্তা রাগ মাথায় লইয়া আমার থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কিছু বললাম না, ঠাস টুস দুইটা খাসি মাইরে আবারও খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে প্রায় 11টা বেজে গেল। আমি রেডি, তাড়াতাড়ি বের হও। কি ব্যাপার, আজকে মনে এত খুশি কেন? এমনিতে তো হাজারবার বললেও তোর খালার বাড়ি যেতে চাস না। আম্মু, আমি শিওর এইবার এই বিয়ে বাড়িতে আমার রূপবতী গুণবতী পরিল্লাহান কুচকুচু বউটা আসবেই আসবে। হ্যাঁ, তোরে কোন বেড়াই তার মায়া দিব? আরে দিবি কি, বাগায় নিয়ে যাবো। তুই আর মানুষ হবি না। গাড়িতে বসে কানে ইয়ারফোন গুছিয়ে গান শুনতেছি। পিরিতের আগে মিটা পরে লাগে চাল, আমারে দেখলে সেমরি মারে দুইটা ফল, এই গানটা শুনছিলাম। এমন সময় আম্মু গোথা মারলো। কি ব্যাপার, গোথা মারলো কেন? কখন থেকে ডাকতেছি, কোনো খবর নাই? ও, কানে ইয়ারফোন ছিল তো। বলো, কি বলবা? দেখ, তোর খালার বাসায় গিয়ে কিন্তু উল্টাপাল্টা কিছু করবি না। ওকে। আচ্ছা আম্মু, ছোটো খালা কবে যাবে রিয়া আপুদের বাসায়? আজকেই। এরে, শুনছি ছোটো খালার নাকি সেই লেভেলের সুন্দর একটা মাইয়া আছে, দেখি ওইটার লগে লাইন টাইন লাগাতে পারে কিনা। এই যে আপনারা আবার আমার আম্মুরে বলে দিয়েন না। উফ, প্রায় 3.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আরে আপু, তুই কেমন আছিস? ভালো, তুই? ভালো। আরে এটা সাত নাকি? বাহ, ও তো অনেক বড় হয়ে গেছে। খালাম্মা, আমি তো এই কথাটা প্রতিদিন আব্বু আম্মুকে বোঝাই, কিন্তু এই বেক্ষলগুলা কিছুতেই আমার কথা বুঝতে চায় না। কতবার বলছি আমাকে পুরোটা আর বলতে পারলাম না। আম্মু আমারে গোথা মাইরা কইল, ওই চুপ থাক। তোর ছেলে তো দেখি আগের থেকেও আরো বেশি ফাজিল হয়ে গেছে। আর বলিস না, সারাক্ষণ শুধু প্যারা দেয়। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমে বসে গান শুনতেছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। হরে আল্লাহ রে, সাথে একটা পরিল্লাহান মাইয়া। আম্মা, বউ পাইয়া গেছি। ওই হারামজাদা, চুপ থাক, ওইটা তোর রিয়া আপু। কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো। কিরে, ফাজলামো এখনো ছাড়িসনি? আমাকে বিয়ে করে নাও, দেখবার সব ফাজলামি উদাও। খালা, তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে আমাকে পাবনা ভর্তি হতে হবে। আমি যাচ্ছি। এই তোরে কতবার বলছি এখানে উল্টাপাল্টা কিছু না করতে? কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল। দেখে তো ছোট খালার মায়েরা কই,
ও মা, মধ্য করে গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে। আমি ওইখানে যেতেই রিয়ার আম্মু বলল, এই ছেলেটাকে সবাই চেনো কি না? আরে সাদ না, তুই তো দেখি বড় হয়ে গেছিস। আপনি সাদ ভাইয়া কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে গো সুন্দরী? আমি দেখি আপনার ছোট খালার মেয়ে। আরে আপনারা কি ভাবছেন আমি আমার খালাতো বোনদের কেন চেনি না? আরে কিভাবে চিনব? আমি তো 5 বছর যাবৎ কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাই না, আর সেই জন্য রাগ করে তারাও আমাদের বাসায় আসে না। ও, তুমিই তিথি? তার ছোটোবেলায় তো অনেক কিউট ছিলে, এখন এমন ঢেঁড়সের মতন হইলে কেন? ভাই, মায়ে কিন্তু দেখতে হেব্বি সুন্দরী, আমি খালি একটু কেরাবেরা লাগাইয়া দিলাম। আন্টি দেখেন তো, সাদ ভাইয়া বলে আমি নাকি দেখতে ঢ্যাঁড়সের মতো। কে বলছে আমার আম্মুটা দেখতে ঢ্যাঁড়সের মতো? আমার মেয়ে তো দেখতে একেবারে স্বর্গের পরীর মতো। না রে তিথি, তোরে আম্মু পাম মারতেছে। কথাটা বলার সাথে সাথেই আমার আম্মু ঠ্যাঙ্গা লইয়া বিদ্যুৎ গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও একেবারে হুসেন বোল্টের গতিতে দিলাম খেচ্ছা দৌড়, একেবারে ছাদে ছাদে বৈশা গলা ফাটাইয়া বেসুর গলায় গান গাইতেছি। এবার বুঝটেলা আমারে দৌড়ানি দাও। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য ছাদে এসে হাজির, আমার মাথায় হাত বোলাতে বোলাতে। বাবা, গানটা একটু বন্ধ করো। কি বলছেন এসব? দেখছেন না আমি প্র্যাকটিস করছি? আব্বু, আল্লাহ দোহাই লাগে, তুই সব বন্ধ কর। তোর জন্য পাশের ভাবিরা এসে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। আয় বাবা, তুই আমার সাথে আয়। না, তোমরা যাও, আমি ছাদে একটু হাওয়া বাতাস খাবো। তারপর ছাদে বসে মনের সুখে গান শুনতেছি। কিছুক্ষণ পর রিয়াপু আর তিথি আসলো। আয় পুস্কো, এদিকে আয়। ওই কারে পুস্কো বললা? বিয়ে করলে যে কোনো দিন পুস্কোর বাবা হয়ে যাব। আচ্ছা ভাই, বাদ দে সব। আমার একটা কাজ করে দিতে পারবি? না না, আমি কারো কাজ টাজ করে দিতে পারবো না। এই শোন না, 5,000 পাবি। আচ্ছা, কাজটা কি সেটা বলো। আমাকে যে করে হোক আজকের মধ্যে বিলাই চিমটি জোগাড় করে দিতে হবে। জব, আমি এখানে বিলাই চিমটি কই পাবো? বাজারে পাবি প্লিজ, এ কথা যেন কেউ জানতে না পারে। ওকে। বিকেলের দিকে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস মনে? এই, তোর ভিতর কি আল্লাহ এতটুকু শান্তিও দেয় নাই? আম্মু, বাসায় থাকতে বোরিং লাগছে। ভাইয়া, আমিও আপনার সাথে যাব। আমি কোনো মায়াটায়ের সাথে নিতে পারবো না। কেন? আমি আপনার সাথে গেলে কি এমন সমস্যা? সমস্যা আছে, আমি কোনো ঝামেলা টামেলার সাথে করে নিয়ে যেতে চাই না। আচ্ছা, ও গেলে সমস্যাটা কি তোর? ওকে সাথে নিয়ে যা। উফ, শেষমেশ তিথিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় তিথি বলল, আচ্ছা ভাইয়া, তোমার কফির নাম কি? আমার কোনো জেব নেই। সেটাই তো, কোনো মেয়ে জেনে শুনে আগুনে ছাপ দেবে? কি বললি? বলছি যে তোমার মতো এত হ্যান্ডসাম ভদ্র লাজুক ছেলের গফ নেই, ভাবতেই কষ্ট হচ্ছে। দেখছেন কি কারবার? এই মাইয়া আমারে ফাম মারে, কেমনটা লাগে বলেন তো? আমি সাকিব খানের স্টাইল লইয়া ওরা জিজ্ঞেস করলাম। অবশ্য কলেজে 2-1 জন যে আমার সাথে লাইন মারার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে নেয় এমন কিন্তু না। আচ্ছা, তোর কি কোনো বিয়ে আছে? আসলে ওর সাথে কথা বলার জন্যই আপনার সাথে বাইরে আসছি। হরি আল্লাহ রে, শেষমেশ প্রপোজ করার আগেই বাপ্পারাজের মতো ছেঁকা খাইয়া বেকা হয়ে গেলাম। যাজ্ঞা, আর কাঁদুন না। আমি কাঁদলেই আমার হবু বউডার কি হইব? কি ব্যাপার ভাইয়া, আপনার মুখটা এমন কালো হয়ে গেল কেন? না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোর মতন এমন ঢেঁড়স মার্কার মায়েরও বিয়ে পাচ্ছে। আচ্ছা তুই কথা বল, আমি বাজারের ভিতর থেকে আসতেছি। আমি একা একা থাকবো নাকি? তো আমি তোকে পাহারা দিব নাকি? যত সব বাজাইরা। প্লিজ ভাইয়া, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবি। সারার তিথি তার বিয়ের সাথে কথা বলে, আর আমি বসে বসে গান গাই। ফাইটা যায় বুকটা, ফাইটা যায় বন্ধু যখন বিয়ে লইয়া, আমার লোকে বইয়া বইয়া মনের সুখে প্রেম চালায়। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। ভাইয়া চলো। তারপর বাজার থেকে বিলাই চিমটি নিয়ে বাসার দিকে রওনা হলাম। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে লাইক করো? আই মিন লাভ? আর দেখ, এসব আমাকে দিয়ে হবে না। কেন না? মানে মানছি তুমি একটুখানি ফাজিল, কিন্তু এমন কেউ তো আছে যে তোমার এই ফাইজলামিগুলোকেও ভালোবাসে। আর দেখ,
এমন মায়া এই পৃথিবীতে কেন? মঙ্গল গ্রহে খুঁজে পাবো না। কি ভাই, সত্যি না? আরে বাবা বাবা, ওয়েট করো। তারপর বাসায় ফিরে রিয়ার আপুর কাছে গেলাম। এই আনসিস? কিন্তু আপু এই বিলাই চিমটি কিসের জন্য? সময় হোক সব বুঝতে পারবে। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। এমন সময় তিথি এসে। কি ভাইয়া, কি করছেন? কেন, দেখতে পাচ্ছিস না? সব সময়ই এত রেগে থাকো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারেন। ওই শোন, আমাকে এত জ্ঞান দিতে আসবি না। যত্তসব বাজে এটা। যা বাঘ এখান থেকে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতেছি। এমন সময়ে রিয়া আপু পিছন থেকে ডাক শুরু করলো। কি ব্যাপার আপু, ডাকছো কেন? আরে আজকে আমার সাথে একটু শপিংয়ে যাবি? আমি পারবো না, তিথিকে নিয়ে যাও। ছেলেটা একটা কথাও শুনে না। দেখ শালার সকাল থেকে মেজাজটা পুরো হট হয়ে আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো পছন্দের মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, কারো কি মেজাজটা ভালো থাকবে? তিথি তো আরেকটার সাথে লাইন মারে, আর রিয়া আপু তো তারও বিয়ে হয়ে যাচ্ছে। একসাথে দুইটা ছেঁকা খেয়ে ফেললাম। অবশ্য তিথির জন্য আমার একটুও খারাপ লাগছে না, কিন্তু রিয়া আপুর জন্য কেন জানি বুকের বাঁ পাশটায় হাহাকার করছে। এজন্য এক কঠিন যন্ত্রণাদায়ক অনুভূতি, যেটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমাকে যে এই কঠিন বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমি যে চাইলেও আর আমার ভালো লাগার মানুষটাকে আমার করে নিতে পারবো না। রাস্তার পাশে বসে এসব কথা ভাবতেছি। এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি খালা, মানে রিয়ার আম্মু। খালা তুমি এখানে? আচ্ছা, তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন? তুই তো এমন না। তোর কি কিছু হয়েছে? আরে না খালা, আমার কি হবে? দেখ, আমি কিন্তু তোকে খুব ভালো করেই চিনি। আমায় লুকাস না। কি হয়েছে আমাকে বল। আচ্ছা খালা, আমার আপন কেউ আমার থেকে দূরে সরে গেলে আমার যদি কষ্ট হয়, আমি তাকে খুব বেশি ভালোবাসি। তুই তাকে সত্যিই ভালোবাসিস? কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? না এমনি। আচ্ছা খালা, চলো বাসায় যাই। চল। আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে বাসায় এসে নাস্তা করে বারান্দায় বসে আছি। এমন সময় আম্মু এসে। কি রে, এখানে বসে কি করছিস? তোর আপুর সাথে একটু মার্কেটে যা তো। আমি কিছু বলে ওঠার আগেই রিয়া বলে ওঠে, সাদ চল, আমি রেডি। আমিও আর না করতে পারলাম না। তারপর আমি, তিথি, ছোটো খালা, রিয়া আপু, খালা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? তোর কি কিছু হয়েছে? আরে না না, এমনিই ভালো লাগছে না। ও। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। খালাম্মা, আপনারা শপিং করুন, আমি ওয়েট করছি। সে কি, তুইও চল। না না, আপনারা যান। তারপর সবাই একটা গহনার দোকানে গিয়ে ঢুকলো। যাওয়ার সময় রিয়া আপু বারবার কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও ভিতরে গেলাম। সবাইকে উদ্দেশ্য করে, কি আপনাদের হয়েছে? সাদ তুই দেখ না, রিয়াকে কোন শাড়িটাতে ভালো মানাবে। তারপর আমি একটা শাড়ি দেখি, এই শাড়িটাতে রিয়া আপুকে অনেক ভালো মানাবে। কথাটা বলার পরপরই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমাদের পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? এটা প্যাকেট করে দিন। তারপর গহনার দোকানে গিয়ে ছোটো খালা বলল, দেখ তো সাদ, রিয়ার জন্য এই গহনাগুলো পছন্দ করেছি। একটা গহনা দেখিয়ে, আমার মনে হয় এই গহনা রিয়া আপুকে অনেক ভালো মানাবে। ওমা, সবাই তো দেখি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোটো খালা তো বলেই ফেললো, তোর আর রিয়ার পছন্দ তো সেম সেম। আমি রিয়াপুর দিকে তাকাতেই হাবে একটু ইতস্তত বোধ করে, নিচের দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা আপনাদের হয়ে গেলে চলেন। বাসায় ফেরার সময় গাড়ি থেকে যখন পরপরে রিয়াপু কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার বান করে, কারণ ইয়ারফোন গুঁজে আমার মতো করে বসে আছি। রাতে খাবার খেয়ে রুমে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কেন যেন কোনোভাবেই ঘুম আসছে না। দু চোখ দিয়ে আমার অজান্তেই জল গড়িয়ে পড়ছে। বুকের বাঁ পাশটায় এতটাই কষ্ট হচ্ছে যে অনিচ্ছার শর্ত কান্না করে দিচ্ছি। সারাটা রাত আর ঘুমাতে পারেনি। ভোরে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসে আছে। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, ঘুম হয়নি বুঝি? পিছনে তাকাতেই আমি আটকে উঠলাম। রিয়াপু তুমি? খুব ভালোবাসিস আমায়? ওর কাছে যেতে যেতে অনেক অনেক বেশি। মুহূর্তের মধ্যে রিয়া উদাও। আসলে সারাটা রাত ঘুমাতে পারেনি তো, তাই হ্যালুসিনেশন হচ্ছে। গোসলখানা গিয়ে ইচ্ছা মতো চোখে মুখে পানি দিলাম। সকালে নাস্তা করার জন্য কিছুক্ষণ পরই আব্বু আমার রুমে আসে। আরে আব্বু, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে।
ও, আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমার একটা কথা রাখবি? এইভাবে বলছো কেন? তুমি আমার বাবা, তোমার কথাকে আমি ফেলতে পারবো? তুই রিয়াকে বিয়ে কর। আব্বু, এসব কি বলছো? রিয়াপুর তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ওই ছেলেটার আগেও একটা বিয়ে করেছে, আর সেই বউয়ের একটা ছোট মেয়েও আছে। এখন তুই বল, তুই কি এমন একটা লম্পট ছেলের সাথে তোর বোনকে তুলে দিতে পারবি? হ্যাঁ, কিন্তু উনি তো আমার 4 বছরের সিনিয়র, আর তাছাড়া আমি তো এখনও ছোট। কথাগুলো বলছি, এমন সময় হঠাৎ আমার চোখ গেল রুমের দরজার দিকে। দেখি রিয়ার আম্মু, আব্বু, ছোটো খালা সহ সবাই দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যা, আর বেশি ওভার অ্যাক্টিং করা যাবে না, তাহলে আর আমার বিয়েটা। নিচের দিকে তাকিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পরক্ষণে সবার মনে যেন খুশির বন্যা বয়ে গেল। শুকুর আলহামদুলিল্লাহ। কি আমি বলছিলাম না, আমার ছেলে আমার কথা ফেলতেই পারবে না। তারপর আম্মু এসে আমাকে পাঞ্জাবি সহ বিয়ে করতে যা যা কাপড় চোপড় লাগে তা দিয়ে দিল। আব্বাজান, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর আম্মু চলে গেল, আর আমি রুমের দরজা লাগিয়ে সেই লুঙ্গি ডান্স দিতে লাগলাম। ওই মেয়েরা, আপনারা হাসেন কেন? আরে আপনারাও নাচেন, আর আমি যাই রেডি হইয়া বিয়েটা কইরা লাই। অবশেষে অনেক অনেক ন্যাকামি ও অনেক কাহিনীর পর বিয়েটা সম্পূর্ণ হইল, আর আমিও বউ লইয়া বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। বাড়িতে পৌঁছাতে রিয়াকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। শালা আর আমার জন্য কোনো দামই নেই। অবশেষে এক বদনা দুঃখ মনে লইয়া উসান বোল্টের গতিতে একেবারে ছাদে। কিছুক্ষণ পরেই ছাদে কয়েকটা পোলাপাইন আসার আভাস পেলাম। এই রে, আমি শেষ। এই হারামিগুলো কেমনে খবর পাইল? কিরে নিমু খারাপ, বিয়ে করে ফেললি, একবার জানানোর প্রয়োজনটাও মনে করলি না? তো তোদের কে খবর দিছে? আন্টি। আরে বেটা, খবর দিবে কেন? ও তো এখন বউ পেয়ে গেছে, এখন কি আর আমাদের প্রয়োজন আছে? আবে হালা, থামবি তোরা? আমি দুঃখে ঠেলে বাঁচি না, আর তোরা মজা লস। এই মজালুই মানে হারামি কোথাকার, একা একা বিয়ে করে ফেলছিস। আমি কি করব? আম্মু আব্বু জোর করে দিছে। আচ্ছা এসব বাদ, আমাদের ট্রিটটা দিয়ে দে, আমরা তোকে নিজ দায়িত্বে বাসর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ট্রিট মানে? কিসের ট্রিট? ও মা, কি বলে? আমরা এত কষ্ট করে ওর বাসর ঘর সাজাইলাম, আর এখন বলে কিসের ট্রিট? এই যা, তোরা ছাড়া আমার আর কি আছে বল? আমার কোনো প্রয়োজনে তো তোরাই এগিয়ে আসবে, তাই না? দেখ, এখন আর এইসব পাল্টা নিলে কাজ হবে না, তাড়াতাড়ি ওইটা বের কর। উফ, অবশেষে অনেক পামটাম মাইরা কোনো লাভ হলো না। পকেট আমার ফাঁকা করে তবে ছাড়লো। প্রায় 12টার দিকে হারামিগুলো আমাকে এক প্রকার জোর করি বাসর ঘরের সামনে নিয়ে গেল। এই যে মিস্টার, যেভাবেই হোক বিড়ালটা কিন্তু মাইরেন। তারপর হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। উফ, কি মুসিবতে পড়লাম রে বাবা। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, ওনার কোনো রেসপন্সই নেই। শালার আমরা সালামটা পর্যন্ত করলো না, মনে হয় টেরি পাইনি। টাস টুস 2টা খাসি দিলাম, তাও লাভ হলো না। যাক, যা হবার হবে। আমি কিছুটা বয়ে বয়ে ওর কাছে গেলাম। গোমটাটা সরাতেই জোরে চিৎকার, মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। এমন সময় রিয়া আমার মুখ চেপে ধরে। ও চিল্লাচ্ছ কেন? ও তুমি তেমনভাবে তাকাচ্ছিলে কেন? তো কেমনভাবে তাকাবো রে? ওই, তুই আমাকে বিয়ে করলি কেন? বিয়ে করলাম কেন মানে? এই তোমার বিয়ে ভেঙে গেছিল, আর আমি তোমাকে বিয়ে করে তোমার এবং তোমার পরিবারের সম্মান রক্ষা করেছি। হ্যাঁ হাইছে। এই তুই জানিস আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙছি, আর তুই আমার সব কষ্টগুলো মাটি করে দিলি। আমার চোখ তো কপালে। কি, তুমি বিয়ে ভাঙছো? কিন্তু কেন? সেটা তোকে বলবো কেন? আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, প্লিজ ওসব ভুলে যাও। কি হয়ে গেছে? এখনো কিচ্ছু হয়নি, আর ভুলে যাব মানে? এই তুই 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 কাছে আসছিস কেন? তো কি করব? দেখ, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমার কাছে আসবি না। আসলে কি করবা? এই ভালো ভালো বলতেছি, দেখ আমাকে ছুবি না। এই বিলা চিমটি লাগিয়ে দিব কিন্তু। এক লাফিয়ে ওর থেকে দূরে সরে গিয়ে, এই না না, আচ্ছা তুমি বাসর ঘরে বিলাই চিমটি নিয়ে আসছো কেন? নিয়ে আসবো না তো কি করব? আমি তোকে খুবই ভালো করে জানি, তুই একটা ফাজিলের হাড্ডি, তোকে এমনিতেই সোজা করা যাবে না, তাই মেডিসিনটা নিয়ে আসছি, বুঝলা বাবু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছেও আসবো না, তোমাকে ছুবো না, প্লিজ ওটা ফেলে দাও, আমি ঘুমাবো। ওই খাটে আসছিস কেন? যা নিচে গিয়ে ঘুমা। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে বিলাই চিমটি মারি? প্লিজ না। আচ্ছা নিচে ঘুমাচ্ছি। হায় রে কপাল, বাসর রাতে মানুষ বউয়ের আদর খায়, আর আমি নিচে শুইয়া মশার খামড় খাচ্ছি।
ভাবি গো, আমি তোমাদের কথাটা রাখতে পারি নাই, আমি বিড়ালটা মারতে পারি নাই। আই চুপ করবে নাকি বিলাই চিমটি মারবো? না থাক থাক। অবশেষে এক বস্তা দুঃখ মনে লইয়া মশার সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙল। চোখ কসলাতে কসলাতে, আম্মু আর একটু ঘুমাতে দাও তো। ওই আমি তোর আম্মু হই? ভালো করে খেয়াল করে দেখি এটা রিয়া। ও তো তুমি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। যা শালা, তুই থেকে তুমি? এখন থেকে তোকে তুমি করেই বলবো। সত্যি আপু? এই আপু বললি কেন? তো কি বলবো, বউ? না, নাম ধরে ডাকবা। কথাটা বলিও চলে যেতে লাগলো। খুশির ঠেলায়, আপু শুনো তুকু, রিয়া বলো। বলছি যে তার মানে তুমিও আমাকে সামথিং সামথিং? জি না, আমি আপনাকে কোনো দিনও না। আমি চাই না আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা অন্য কেউ জানুক। দেখ ভালো লাগে না। তোমার যা খুশি করে গিয়ে, ফ্রেশ হয়ে নাস্তা করতেছি। কি রে আজকে তো চুপচাপ? এখন থেকে চুপচাপই থাকবো। কি কি বললি শুনতে পাইনি। আব্বু খাও তো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আব্বু? এই মাসের 15 তারিখে তোরা হানিমুনের জন্য পাশের রাষ্ট্র নোয়াখালী যাচ্ছিস। ওরে কিপটার ঘরের কিপটারে, শেষমেশ এটাও শোনার বাকি ছিল। রিয়া তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ও আমার পায়ে একটা খুশে মারে, ইশারায় জিজ্ঞাসা করলো এসব কি? পরীক্ষণে আব্বু বলে উঠল, তোরা এমন হয়ে আছিস কেন? আরে আমি তো মজা করছিলাম, তোরা নিউ ইয়র্ক যাচ্ছিস। ওরে আল্লাহ রে, আমার তো খুশির ঠেলায় মন যেতে কাইন্দা লইতাম। তারপর খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে বসে আছি। কি ব্যাপার আব্বু, এত খুশির একটা সংবাদ দিল আর তুমি মন খারাপ করে বসে আছো? মন খারাপ করবো না তো কি করব? ওইখানে গিয়ে আঙ্গুল চুষবো? আরে কি বলো, তুমি জানো ওইখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে। ওইখানে গেলে এমনিতে মন ভালো হয়ে যাবে। ওইখানে মানুষ ঘোরার জন্য যায় অন্য কিছু করতে। তার মানে তুমি যাবে না? না, যাব না। তাহলে আমি আম্মুর কাছে গিয়ে বলতেছি। যাও যাও। কিছুক্ষণ পর আম্মু এসে, কি রে সাদ, তুই নাকি রিয়াকে নিয়ে হানিমুনে যেতে যাচ্ছিস না? আম্মু, আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে শুধু দূরে ঠেলে দেয়। ওরে আল্লাহ, আমারে কেউ এক বোতল হারপিক দেও, খাইয়া ময়রা চাই। রিয়া তুমি এসব কি বলতেছ? আম্মু শুধু এইটুকু না, আমি ওর কাছে যেতে চাইলে শুধু আমাকে বকা দেয়। বইলাই সে কি কান্না রে ভাই, ওয়া করে। আমিও দুঃখে ঠেলায় হক করে কান্দালেছি। ওরে তো আবেগ খেরে ও তো আবেগ। দেখ সাদ, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা আর না শুনতে হয়। তারপর আম্মু চলে গেল। রিয়া মুস্কি হাসে, কি ব্যাপার, কেমন দিলাম? আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় এসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে যদি জানতাম বিয়ে করলে তো প্যারাস হইতে হবে, তাহলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়া নাহি করিতাম, এই জ্বালায়ার পানে সোহে না, আরে এই জ্বালায়ার প্রাণে সোহে না। এমন সময় রুবেলের কল। কিরে তুই কই? বাসায়। তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরাণের বিছানারে সারা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরের সরে রাখুম না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙল। ওঠো, লাঞ্চ করবা না? তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরে খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কি রে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন না, আগামীর জন্মে। আরে বেটা, রাগ করস কেন? আমি এক্ষুনি আসতেছি। তারপর রুবেল আসলো। কি রে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলি, তোর তো ভালো থাকার কথা। আরে বেটা, বিয়ের আগেই ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। ওই শালা থামবি? রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। তা তুই তো সবাইকে প্যারা দিয়ে বেড়াইতে, আর এখন কি না? দেখ, রাগাবি না কিন্তু। আচ্ছা স্যার, ঠিক আছে। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম।
কি রে, নতুন বউ রেখে কেউ সারাদিন বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়? কেন, ওর সাথে একটু গল্পও তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলাটাই ভুল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে। কি মিস্টার, আমার সাথে কথাটা তো বলো, রাগ করলে নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসলো। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্কে যাওয়ার কথা। যাক বাবা, ভালোই নিউ ইয়র্কে এসে পৌঁছে গেলাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব, এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। অনেক খুশি, তার মানে এটা হয়ে গেছে? জি না, মধ্যে কোলবালিশ থাকবে। আর খবরদার, যদি আমাকে টাচ করো তো বিলাই চিমটি কিন্তু এক্ষুনি নিয়ে আসছি। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমার এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপালে উঠে গেল। বলে কি, মায়ের নাকি ড্রিঙ্কস করবে। দেখো, এসব ভালো না, এসব খেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। উফ, শেষ পর্যন্ত ওর জোড়াজোড়িতে ড্রিঙ্কস অর্ডার দিলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি এসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতে দেখি আমার কাছে এসে রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর ও আমাকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেল। তারপর আমাকে জোর করে কিস করে ফেললো। রিয়া ছাড়ো, কি করছে এসব? তারপর রিয়ার কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে আমি বাইরে যেতে যাব, এমন সময় ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই, আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না? আপা গো, আমার সাইডে দেন, আমি বিলাই চিমটির চুলকানি সহ্য করতে পারবো না। তারপরও আমাকে ওর নিচে ফেলে দেয়, আমার উপরে বসে ওর পরনের জামা টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলাম কিসে দৌড়াতে দৌড়াতে এক মেয়ের সাথে ধাক্কা, ছিট পড়া। সরি আপু। হেই, বাঙালি? ইয়েস। ও, আমিও বাঙালি। তা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর বললেন না, আমার বউটা ড্রিঙ্কস করছিল, এখন উল্টাপাল্টা করতেছে। আচ্ছা, চলেন তো দেখি। তারপর ওনাকে নিয়ে রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে পড়েছে। আরে, উনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আপু, আপনি কি ওর ড্রেসটা চেঞ্জ করে দেবেন? আপনি ওনার হাজবেন্ড না? হ্যাঁ, মানে আমি তো মেয়েদের ড্রেস পরাতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি বাইরে এসে অপেক্ষা করতে থাকলাম। হয়ে গেছে। থ্যাঙ্কস। আরে এত থ্যাঙ্কস দেওয়ার কি আছে, আমরা এই সামনের রুমটাতেই উঠেছি। ভাবিকে কালকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন, অনেক খুশি হব। অবশ্যই। তারপর আমি রুমে গিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি রিয়া এখনও ঘুমাচ্ছে। আসলে ঘুমন্ত অবস্থায় রিয়াকে একটু বেশি মায়াবী লাগে, যেন এক ভিনদেশি পড়ে। খুব ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিতে। আরে না না, পরে আবার ঠের পেয়ে গেলে কি না কি ভাববে। আরে না, শুধু একটু ছুঁয়েই তো দেখবো, ঠের পাবে না। তারপর যে ওকে ছুতে যাব, ঠিক তখনই ওর ঘুম ভেঙে যায়। তুমি? ছি ছি ছি, সাদ, তুই এত বাজে! এসব বলতেছে ঠিক তখনই ও খেয়াল করে যে ওর ড্রেস চেঞ্জ করা। সাথে সাথেই আমি গালে হাত দিয়ে ওর দিকে বোকার মতো তাকিয়ে আছি। তুই তুই এটা করতে পারলি? তুই এত খারাপ, আমি স্বপ্নেও ভাবিনি তুই এমন খারাপ একটা কাজ করতে পারবি। রিয়া, বিলিভ মি, আমি তোমার কোনো ধরনের ক্ষতি করিনি। তারপর রিয়া আমার গালে আরেকটা থাপ্পড় মারলো। তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই ফাজিল হলো, তোর মনটা অনেক ভালো, কিন্তু তুই তুই এটা কেন করলি? আমি আর কিছু না বলে রুম থেকে বেরোতে যাব, এমন সময় রাতে যে বাঙালি আপুটা আমার হেল্প করছিল অনেক। আরে, আপনি কোথাও যাচ্ছেন নাকি? আমরা আরও ভাবলাম আপনার স্ত্রীর সাথে পরিচিত হব। না মানে কোথাও যাচ্ছি না, আসেন আপনারা ভিতরে আসেন। উনি হচ্ছেন আমার হাজব্যান্ড। হাই, আমি ইমন। হাই, আই এম সাদ। রুমের ভিতরে যেতেই রিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতে চাইলো। রিয়া, ওনারা আমাদের সামনের রুমটাতে উঠেছে, আর ওনারা বাঙালি। আপনারা বসুন না। তারপর ওনাদেরকে রিয়ার সাথে পরিচয় করে দিলাম।
আদ্রিতা, তাহলে তুমি আর রিয়া আপু গল্প করো, আমি সাদ একটু বাইরের থেকে বেরিয়ে আসি। ওকে। তারপর আমি আর ইমন দুজনে হাঁটতেছে। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? আরে এতে কিছু মনে করার কি আছে, বলেন। না মানে আপনার আর রিয়া আপুর মধ্যে কি কিছু হয়েছে, বা আপনি কি রিয়া আপুকে পছন্দ করেন না? আরে না না, তেমন কিছু না। ও। অন্যদিকে আদ্রিতা ও রিয়ার মধ্যে যে কথাবার্তা চলছে। আচ্ছা রিয়া, সাত ভাই কি তোমাকে পছন্দ করে না? আরে পছন্দ করবো না কেন? না মানে রাতে যা ঘটেছে তা দেখে আমার মনে হচ্ছে সাত ভাইয়ের সাথে আপনার তেমন ভালো সম্পর্ক নেই। রাতে কি ঘটেছিল? তারপর আদ্রিতা রাতের সব ঘটনা খুলে বলল। তার মানে রাতে আপনি আবার ড্রেস চেঞ্জ করেছেন? হুম। আচ্ছা, ড্রিঙ্ক করলে মানুষ এমন ধরনের উল্টাপাল্টা কাজ করে? কেন, তুমি জানো না? না মানে আমি তো ওসব সম্পর্কে জানি না। ড্রিঙ্ক করলে মানুষ তার কাছে থাকা মানুষটাকে ভালোবাসা পেতে চায়, আর তা সে না পেলে জোর করতে থাকে। কি আপনি মজা করছেন না তো? না, আমি মজা করছি না। তার মানে আমিও সাদকে রাতে এসবের জন্য জোর করেছি, কিন্তু ও আমার সাথে এসব করে নাই। আর আমি কি না আবার ও কি সকালে? না না, আমি এটা কি করলাম? এমন সময় আদ্রিতা বলে ওঠে, রিয়া কি ভাবছো? না কিছু না। তারপর আমি আর ইমন হোটেলে ফিরলাম। তা আপনাদের গল্প করা শেষ হয়েছে? হুম। রিয়া বাই, আর বিকেলে কিন্তু আমরা সবাই একসাথে ঘুরতে যাব, কেমন? ওকে। তারপর ওরা চলে গেল। চলো খাবে। সরি। সরি কেন? বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না ড্রিঙ্ক করলে এমন হয়। আদ্রিতা আপু আমাকে সব বলেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো নাস্তা করব। হুম। তারপর নাস্তা করে রিয়াকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে এসে রুমে ব্যাক করলাম। তা কেমন লাগলো আজ? সত্যি বলতে আজ আমি আমার লাইফে সব থেকে বেশি এনজয় করেছি। তারপর দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। আজ রাতেই আমাদের ফ্লাইট। ইমন আর আদ্রিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকালে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুবেলকে কল করলাম। কি রে হারামি, কি খবর? তুই দেশে আসবি আমাকে জানালি না? সরি রে দোস্ত। আচ্ছা বিকেলে আড্ডাখানায় আসতেছি। আচ্ছা। তারপর বিকেলে আড্ডাখানায় যেতেই, কি রে তুই সাদ না? না, মঙ্গল গ্রহের এলিয়েন। আরে বেটা রাগ করছো কেন? তোরে ছাড়া আমাদের আড্ডা জমে? তুই বল। হয়েছে আর পাম মারতে হবে না, আমারে সারা তো ভালোই ছিলি। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে নিজে বিছানা করে শুয়ে আছি। কি ব্যাপার, নিচে শুয়ে আছো কেন? তো কি করবো? উপরে ঘুমাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানে ঠিক আছে, এত করোনা দেখাতে হবে না। রিয়া মনটা খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে বাসায় ফিরার জন্য গাড়িতে উঠতে যাব, ঠিক এমন সময় রুবেল বলে ওঠে, সাদ একটু এদিকে তাকা। আরে কি হয়েছে? আমি পিছনে তাকাতেই থমকে গেলাম। আমার পুরো শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রিয়া রিয়া রিকশায় বসে একটা ছেলের হাত ধরে তার কাঁধের উপর মাথা রেখে হেসে হেসে কথা বলছে। চল, আজকেই ওই সালার শেষ দিন, সালারে মেরে হাড়গুড় ভেঙে দিব। না থাক, এখানে পাবলিকের মধ্যে কিছু করলে আমাদেরই মান সম্মান যাবে। চল এদেরকে ফলো করি, দেখি ওরা কোথায় যায়, কি করে। তারপর ওদেরকে ফলো করতে করতে দেখি ওরা আমাদের বাসার সামনে রাস্তায় এসে ওই ছেলেটা রিক্সা থেকে নেমে রিয়াকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়ে ও একটা অন্য গাড়ি ধরে অন্য একটা রাস্তায় রওনা দিল। আমরাও ওর পিছনে পিছনে যেতে দেখি কিছু দূর যাওয়ার পর ও একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রুবেল, এই এলাকায় তোর কোনো পরিচিত লোক আছে যে আমাদের এই ছেলেটার সম্পর্কে সকল ডিটেলস দিতে পারবে? আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই আছে, দাঁড়া ওকে কল দিচ্ছি। তারপর রুবেলের ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ওই ছেলেটার নাম সোহান। পড়াশোনা শেষ করে এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে। রুবেল, এখন আমাদের সোহানের সম্পর্কে সব কিছু জানতে হবে। ও প্রতিদিন কোথায় কোথায় যায়, কি করে, সব কিছু। কিন্তু এইসব জেনে আমরা কি করব? দেখ, আমাদের যদি মনে হয় যে ভালো ছেলে ও রিয়ার যোগ্য, তাহলে আমি নিজে রিয়াকে ওর হাতে তুলে দেব। পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি। তাহলে তোর কি হবে? আমি যতটুকু জানি তুইও তো রিয়াকে ভালোবাসিস। হ্যাঁ ভালোবাসি বলেই তো আমি ওর কষ্টটা সইতে পারবো না। ও যার কাছে ভালো থাকতে পারে আমি তার হাতে ওকে তুলে দেব।
দেখ সাদ, আমি তোর সাথে একমত না। দেখ, তোর ফ্যামিলির কেউ এটা মেনে নেবে না। আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর, আমার কথা তো আর শুনবি না। প্লিজ দোস্ত, রাগ করিস না, তুই ছাড়া আমার আর কি আছে বল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর বাসায় যেতে আম্মু, কি রে এত দেরি করলে কেন? আম্মু, একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। রিয়া সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে, কি মিস্টার, কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমার কাছে এসে আমার কপাল হাত দিয়ে, কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? এক ঝটকায় ওর হাত আমার কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে ঠাস করছো? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করতেছো কেন? এমনি, এই তুমিটাকে আমার আর সহ্য হয় না, আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানে চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে, এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ আম্মু, এত কথা বললো না তো। আর তাকে বলো এত ডং করতে হবে না, আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই তোর কি হয়েছে? তুই তো এমনভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত করো না। কথাটা বলেই আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। কানে হেডফোন গুঁজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্ট থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরও ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না, সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই, খুব খুব বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সে সকল কষ্টকে হার মানাবে। তারপরই কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছে, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে ঝাঁকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতে দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কেন ডাকতেছ? আচ্ছা তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করেছি? কেন, তুমি জানো না তুমি কি করছো? আমি কি করেছি? কি করছো? তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিছো। আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা? তুমি সুহানকে ভালোবাসতা, তো আমাকে কেন বিয়ে করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি তুমি সোহানকে কিভাবে চেনো? দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ, আর আমি জানতে পারবো না? দেখো, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্টামি বলবা না। ভালোবাসা? তা আমাকে বিয়ে করার সময় কই ছিল তোর এই ভালোবাসা? দেখো, আমার আর সোহানের রিলেশন প্রায় 3 বছর, আর আমি এই জন্যই এই বিয়েটা ভাঙছি। কিন্তু তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ, আমি তোমাকে না জিজ্ঞাসা করি তোমাকে বিয়ে করে নিচ্ছি, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? হ্যাঁ ঠিক আছে, ওসব বাদ দিলাম। তা তুমি বিয়ের পরও তো বলতে পারতে যে তোমার একটা রিলেশন আছে, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম। চেষ্টা করেছি, কিন্তু ভয় বলতে পারিনি। ভয়? তোমার আবার ভয়? তোমার কথা শুনে সত্যি আমার খুব হাসি পাচ্ছে যে মেয়ে প্রকাশ্যে দিবালয়ে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়, তার আবার ভয়। দেখো, আমি আগেও বলছি, ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাকে নষ্টামি বলে অপমান করবা না। অপমান? তা তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙ্গুল দেখিয়ে কথা বলবে, সেটার দায়ভার কে নেবে? সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব, তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাও। আমি তোমাকে আটকাবো না, কিন্তু তার আগে যদি ভুল করো সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পারবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছি।
এমন সময় আমার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখি আম্মু, আর পাশে আব্বু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখনো ঘুমাওনি? বাবা, তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে? আম্মু এসব কি বলতেছো? আমার কষ্ট হবে কেন? আর তুমি কান্না করছো কেন? আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আব্বু এসব কি বলতেছো? কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে সব দোষ আমারই কপালটার। ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতা আমাদের কারোরই নেই। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবা। আর আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম। আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি। প্রথম টান দেওয়ার সাথে সাথে কাস্তে কাস্তে বমি করে দিছি। তারপর ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাদে গেলাম। 2 হাতে 2টা সিগারেট ধরিয়ে ইচ্ছা মতো টানতে লাগলাম। শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো বলে থাকা যায়, কিন্তু আমার কষ্টের জন্য আরও বেড়েই চলেছে। একসময় আমাদের বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম, বারণ করতাম, কিন্তু আজ এই আমি আমাকে বারণ করতে পারছি না। মাথাটা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে, সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি। পুরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো। কি, আমি তো পুরাই ভিজে গেছি। তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম। তারপর বৃষ্টিতে আরও কিছুক্ষণ ভিজলাম। নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনও ঘুমাচ্ছে। আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম। এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, কি রে, কী অবস্থা? তুই আমার সাথে একটু দেখা কর, খুব আর্জেন্ট। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আসবো কিভাবে? দেখ ভাই, প্লিজ তুই যেভাবেই পারিস তাড়াতাড়ি আয় প্লিজ, আমি বাজারে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর বাজারে যেতে রুবেল আমাকে একটা গাড়িতে তুললো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সব জানতে পারবি, একটু অপেক্ষা কর। কি, এটা তো সোহানের বাড়ি। আমরা এখানে কেন আসলাম? কোনো প্রশ্ন করবি না, এখানে শুধু একটু দাঁড়া, সব বুঝতে পারবি, চল। কি ব্যাপার, আধা ঘন্টা যাবত এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি, কই কিছুই তো। কথাটা শেষ করার আগেই আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিকে। কি, এসব আমি কি দেখছি? আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে বলল, বাই বেবি, বলি ওই মেয়েটা গাড়িতে করে চলে গেল। শালারে কেলিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে আসে। রুবেলকে থামিয়ে, না এখন ওকে কিছু করবো না, ওকে হাতও নয় বুদ্ধি দিয়ে ঘায়াল করতে হবে। মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি। কিন্তু লোকেশন জেনে কি করবে? আরে বেটা, এখানেই তো আসল খেলা। ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করেছে, সো ওর আরও কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে, আর কালকেও তাদের মধ্যে হোক কারো না কারোর সাথে দেখা করবি, আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। তারপর দুজনে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় ফিরে দেখি আম্মু, আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে। আমাকে দেখি আম্মু আমার কাছে এসে, তুই কোথায় গেছিলি আর ফোন অফ কেন? এই যা, কালকে রাতে তো ফোন চার্জই করিনি, একটু বাইরে গেছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন অফ ছিল। কি ব্যাপার, তোমরা এত টেনশন করছো কেন? আমি কি এখনো ছোট কুকা যে হারিয়ে যাব? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোমরা যাও, আমি আসছি। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে এসে রিয়াকে বললাম, রিয়া কালকে ঘুরতে যাবা? তুমি ঠিক আছো তো? কেন, আমাকে দেখে কি অন্য কিছু মনে হচ্ছে নাকি? না, ঠিক তা না। ওকে, তাহলে কালকে সকালেই আমরা বের হব, তুমি রেডি হয়ে দেখো। রিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। পরদিন আমাদের প্ল্যান মতো আমরা সকালে বেরিয়ে গেলাম। রিয়াকে নিয়ে গাড়িতে উঠলাম। কি ব্যাপার, ঘুরতে বের হইছো তো ফোন বারবার দেখতেছো? কে মেসেজ করে দেখি? বলি ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইলো, কিন্তু আমি হাত সরিয়ে ফেললাম। ও আর ফোনটা নিতে পারলো না। কি ব্যাপার, কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছ না? তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো নাকি? তো তোমাকে কি কেউ বলেছে সিঙ্গেল থাকতে? সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম, একটু পাঠও নিলাম আর কি। আসলে রুবেল মেসেজ করতেছে সোহেনার লোকেশনটা জানানোর জন্য। আপনারা আবার ওই মায়ের কয়ে দিয়েন না। তোমার আবার জিএফ? 2-1 দিন পর দেখবা ওই মেয়ে নিজে থেকে ভেঙে গেছে। তুমি যে লেভেলের ফাজিল।
এই দেখো, রাগাবা না কিন্তু। আর আমার জিএফ ভাগা দিবে না। তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার 10 মাইল দূরের থেকেও সেই ভালোবাসার আভাস পাবা। আর তুমি জলবা পড়বা আর আফসোস করবা, আরে আমি কারে হারাইলাম। হে, আমার ট্যাক্সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার সোহান আমাকে অনেক লাভ করে। আর একটু পরে তো টের পাইবা। কি ব্যাপার, এমন আস্তে আস্তে করে কি বলতেছো? কই কিছু না তো। তারপর প্রায় বেলা 12টার দিকে রুবেল আমাকে কল দেয়, ড্রাইভার গাড়িটা একটু থামান তো। কি ব্যাপার, এখানে গাড়ি থামবে কেন? তোমার সতীন কল করছে গো, একটু কথা বলে আসি। ও মা, এত শুধু রাগে ফুলতেছে। আমি গাড়ি থেকে একটু দূরে এসে কল রিসিভ করলাম। বল, কি খবর? দোস্ত, তোর ধারণাটা একেবারেই রাইট। শালাই সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পার্কে ঢুকছে, তোকে লোকেশনটা সেন্ড করে দিচ্ছে, দেখে নে। আর আমরা পোলাপাই নিয়ে রেডি থাকতেছি, শুধু তুই একটা কল করবে, ব্যাস কাহিনী খতম। থ্যাঙ্কস দোস্ত, তোরা না দেখলে হয়তো রুবেল আমাকে থামিয়ে হয়েছে আর সহানুভূতি প্রদর্শন করতে হবে না। তুই এবার তাড়াতাড়ি তোর মিশনটা কমপ্লিট কর। তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এখানে কাপলরা আসে, আমরা এখানে কি করব? কি করব মানে? ঘুরবো, দেখবো। তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম। এই সাদ, এটা না সোহান না? অবুজ ছেলের মতো। কোন সোহান? কোন সোহান মানে? এটা আমার বিএফ। তোমার বিএফ তো কি হয়েছে? হ্যাঁ, তো তোমার বিএফ তো ওই মায়ার লোকে কি করে? আরে না না, এটা সোহান না। একটু ব্যাক কল সাজলাম। এইটাই সোহান। তারপর রিয়া একেবারে সোহানের কাছে গিয়ে ওর কলার ধরে। ওই সোহান না, তুই আমার সাথে 3 বছর টাঙ্কি মাইরা এখন পার্কে এসে অন্য মায়ের সাথে রংঢং করস? এই রে, এবারে আজকে গেছে। তুমি? হ্যাঁ আমি। ওই সেমরি, তুই আর ছেলে পালি না এই লম্পটের সাথে? তুই? আপু, আমি জানতামই না ও এমন। তো এখন তো জানোস, কালা শালারে। তারপর দুই পাবলিক মিল্লা সোহানের ইচ্ছা মতো খেলাইতেছে, আর আমি রাজার হালে বৈশা চুইংগাম চাবাইতেছি। কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিমনে। আর সিনেমার শুটিং উপভোগ করতেছি, আপনারাও উপভোগ করুন। আমি ফট করে একখান দূর মাইরা বাইরে থেকে এক বোতল ঠান্ডা পানি আইনা দুই পাবলিকের ডাক দিয়ে কইলাম, এই যে সাহসী বালিকারা, আপনারা হাঁপায় গেছেন, নেন পানি খেয়ে তারপর আবার শুরু করেন। এই যে আপুরা, আপনারাও চাইলে শুরু করতে পারেন। ঠুন 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 ঠুন। আরে মিয়া, আমার মোবাইলের রিংটং এইটা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখি রুবেল কল করেছে। আমি রিসিভ করে, দোস্ত। কি রে, কি অবস্থা? আমাদের আশা লাগবে? ভাই, তোরা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। অ্যাম্বুলেন্স মানে? রিয়া এই বলদের অবস্থা ঘায়ল করে ফেলছে। আরে বেটা, কি করছ? আচ্ছা, তুই ভাবিকে নিয়ে বাসায় যা, বাকিটা আমরা দেখতেছি। এই রে, মায়া দুইটা মিলে তো এই বলদের মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এই, তোমরা ওকে মেরে ফেলবে নাকি? বেশ করেছি, শালা 3 বছর আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আচ্ছা, এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগা দে, পুলিশ আসলে আবার রক্ষা নাই। এই যে আপু, আপনিও বাড়ি চলে যান। ভাইয়া। তারপর রিয়াকে নিয়ে বাসায় গেলাম। দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, বাসায় পৌঁছেছি? এই বলটার কি অবস্থা? এখনো জ্ঞান ফিরে নাই, তবে ডাক্তার বলছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। ও আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা। তারপর হসপিটালে গিয়ে দেখি সোহানের জ্ঞান ফিরছে। আমি ওর কাছে গিয়ে, কি ভাইয়া আরও প্রেম করবেন? এক লাফে বেড থেকে উঠে আমার হাত ধরে, ভাই আমারে বাঁচান। রিয়া বলেছে আমি যদি বেঁচেও যাই ও আমাকে আবার খুন করবে। এই রে, তুই বেটা গেছিস, একটু ভয় দেখাইলাম। যে ডেঞ্জারাস মায়ারে বা এইটা। ভাই, আমি আর জীবনেও এসব করব না, প্লিজ ভাই আমাকে বাঁচাও। আরে বেটা, এত ভয় পেলে চলবে? আমি আছি তো। তোর মা বাপকে কল করে বল যে তুই অ্যাক্সিডেন্ট করছিস, আমরা যাই, কেমন? জি ভাই, আমি বলছি। আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসে ফিরলাম। রুমে ঢুকতে দেখি রিয়া বিছানায় বসে দু পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছেন কেন? সাদ, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম।
কি রে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। রিয়াও খায় নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে, এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? শুধু কান্নাই করছে। এই তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাওয়া শুরু করলো। কি মেয়ে রে বাবা! তারপর খাবার শেষ করে আমি নিচে বিছানা করে শুয়ে আছি। আমায় ভালোবাসো? না, মিথ্যা বললাম। আমি জানি মিথ্যে বলতেছো, তুমি শুধু আমাকে ভালোবাসো। দেখো আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে এক সময় বাঁচতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতেই একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কে? তুমি মিথ্যে বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরেই বিয়ে করব। রিয়ার কিছু বললো না, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুম ভেঙে আমার বুকের উপর বাড়ি কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। দু একবার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? আর তুমি নিচে কেন? আমি আমার বরকে ভালোবাসি, তাতে তার কি? দেখো ছাড়ো। আর বর মানে? কয়েকদিন আগেও তো আমাকে সহ্য করতে পারতে না। কে বলেছে? তুমি এমন একজন, যে কোনো মেয়ে কয়েকদিন তোমার কাছে থাকলে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। দেখো আমি ছোট হতে পারি, কিন্তু ও বুঝ না। কই এতদিন তো আমাকে ভালোবাসতেই না, আর এখন তো এত ভালোবাসা কোথা থেকে উতলে উঠছে। প্লিজ, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মেনে নাও। দেখো এটা আর সম্ভব না, কারণ আমি তাহিয়াকে কথা দিয়েছি। আর আমি তোমার জন্য নিষ্পাপে একটা মেয়ের মন ভাঙতে পারবো না। আর কারো মন ভাঙলে কী পরিমাণ কষ্ট হয় সেটা তুমি ভালো করে জানো। আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে থাকে। ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকতে পারো তাকে নিয়ে থাকো। কথাটা বলি ও আমার কাছ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। কি ব্যাপার, হাত ধরেছো কেন? বলছি তো তোমাকে আর বিরক্ত করব না। ওকে একেবারে আমার কাছে টেনে নিয়ে, এই তুমি কি কিছুই বোঝো না? তুমি চলে গেলে আমি ভালো থাকতে পারবো? তাহলে তাহিয়ার কি হবে গো? আরে তাহিয়া আমার জিএফ না, হয়তো এমনিতে বলছিলাম যেন তুমি তোমার ভালোবাসার কথাটা আমায় বলো। তুমি মিথ্যে বলেছো? না শোনা, আমি এতটুকু মিথ্যা বলতেছি না। তাহলে গাড়িতে ফোনে কার সাথে কথা বলছিলা? আরে ওরা তো রুবেল ছিল। কিন্তু রুবেল ভাইয়া তোমাকে একটু পরপর কেন মেসেজ করছিল? আসলে তোমার সোহান যে 2 নম্বর মাল, সেটা আমার ওকে প্রথম দেখাতে মনে হয়েছিল। আর পরে খোঁজখবর নিয়ে দেখি যে আমার ধারণাটা পুরোপুরি সঠিক। কিন্তু সেই কথাটা যদি আমি নিজে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে না। তো চালাকি করে লাইভ দেখিয়ে দিলাম। কি মেয়েরা, কামটা ভালো করছি না? বাহ বাবা, আমি তো জানতাম তুমি ফাজিলের ডিব্বা, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। দেখতে হবে না বটটা কার? এই শোনো না, আমার না একটা পিচ্চি ফাজিলের ডিব্বা লাগবে। এমা, এটা কেমন কথা? আমি এখন পিচ্চি ফাজিলের ডিব্বা কই পাবো? আমার টি শার্টের কলার ধরে আমাকে ওর খুব কাছে নিয়ে, তুমি চাইলেই তো দিতে পারবা। কথাটা বলি ও লাইটটা অফ করে দিল। আমি জুড়ে চেঁচিয়ে, আম্মুকে বাঁচাও, তোমার এই পিচ্চি ছেলেটার সাথে তোমার বোনের মেয়েটা কী যেন করতেছে। এতটুকু বলার সাথে সাথেই রিয়া আমার টুটি ওর টুট চেপে ধরলো। প্রায় 5 মিনিট পর ছাড়লো। কেমন লাগছে সোনা? আমাকে ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। এই একদম ন্যাকামি করবা না, তাহলে কিন্তু বিলাই চিমটি লাগিয়ে দিব। এখনো কিন্তু ওটা খরচ করিনি। ওই মিয়া, আরও জানতে চান? তাহলে বিয়ে কইরালাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কি রে, রাতে চেঁচাইছিলি কেন? এই রে কাম সারছে, এখন কি করুম? এমন সময় রিয়া আমার পায়ে কোচা দিয়ে ইশারায় বলল যে আমি যেন কিছু না বলি। ও বলবে, আসলে আম্মু, আপনার ছেলে কিছুদিন যাবত নাকি খারাপ স্বপ্ন দেখতেছে, আর এই স্বপ্ন দেখে রাতে চেঁচামেচি করে। তা আমরা কি নাতি নাতনির মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবো? রিয়া কিছুটা লজ্জা পেয়ে নিজের দিকে তাকিয়ে বলল, কিভাবে দেখবেন আম্মু? আপনার ছেলে তো আমাকে ভালোই বাসে না। কিরে, রিয়া সব কি বলছে? না না আব্বু, আমি ভালোবাসি তো। গুড। আর যেন রিয়ার মুখে সব কথা আমাদের শুনতে না হয়। জি আব্বু। 8 বছর পর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছি, এমন সময় আম্মু, আম্মু, কি হয়েছে?
আমাকে বিয়ে দিয়ে দাও। আমি ক্লাস 1-এ এইবারও ফেল করছি। এরই কাম সারছে। এ নিয়ে 3বার একই ক্লাসে। আমার মান সম্মান আর থাকলো না। আমি ফট করে একখান দৌড় মাইরা রাত্রির কাছে গিয়ে, আম্মু আম্মু গো, তুমি তো সব পরীক্ষাতে ফার্স্ট হও, তাহলে ফাইনাল পরীক্ষাতে ফেল করো কেন? আব্বু বলছি কি, আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলেই পাস করে ফেলবো। আমি দুঃখের ঠেলায় অক্ষরে খাইন জ্বালাইছি। আল্লাহ গো, হি মাইয়া এটা কার মতো হইল গো? পিছনে তাকাতেই দেখি রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। সাংবাদিক মিলি রহমান রহস্যজনকভাবে খুন হলেন তার ফ্ল্যাটে। ঠিক তার 2 দিন পর পরিত্যক্ত এক জায়গায় পাওয়া গেল আরেক সাংবাদিক শরীফুল আলম রাজের লাশ। পিবিআই তদন্তকারী কর্মকর্তা দুজন বেশ শক্তভাবে ধরলেন এই ক্লুলেস কেসের হাল। একের পর এক পর্দা উঠতে লাগলো, বেরিয়ে এলো তাদের খুনের কারণ। তদন্তকারী 2 কর্মকর্তা ক্রমান্বয়ে ফেসে গেলেন রাজনীতি এক অন্ধকার জগতে। হঠাৎ তাদের উপলব্ধি হলো, যতটুকু প্রমাণ ধরে তার এ পর্যন্ত এসেছে ততটুকু আর কেউ নয়, সে পেশাদার খুনিটিই তাদের দিয়েছে। কিন্তু পেশাদার সে খুনিটি কেন তার মনিবকে আড়াল না করে তদন্তকারী কর্মকর্তাদেরকে তার মনিবের পিছনে লেলিয়ে দিল? কি রয়েছে সাংবাদিক মিলি রহমানের সে নীল লুই চোখে? একটা বড় হল ঘরে হেরা আমা করে আটকায় রাখছিল। 7 জন আছিলাম আমরা, সবাই আমার বয়সী। মাঝে মাঝে 2টা লোক আইতো খাওন দিতে, মুখে কালা কাপড় পরা থাকতো। হেললেইকা চেহারা দেখতে পারতাম না। মাঝে মাঝে আম করে খুব মারতো, শরীরে হাত দিত, কাপড়টাই না সেরার চেষ্টা করতো। কিন্তু একটা মাইয়া ছিল, হ্যাঁ একদিন এক পোলার অত্যাচার সইতে না পাইরা মুখে থুতু ফেলছিল, বাজে ভাষায় গালাগালি দিছিল। পাষাণগুলা হেরে আমাকে চোখের সামনে জবাই কইরা মারছে। অহনো ওইসব কথা মনে পড়লে আমার মাথা খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়। অন ক্যামেরার সামনে বসে কথাগুলো বলল এক অজ্ঞাত মেয়ে। বয়স 18 কি 19। ঘরটা অন্ধকার হলেও এক ফ্ল্যাশ লাইটের আলোয় তার মুখ উজ্জ্বলিত। ক্যামেরার পেছন হতে এক মেয়ের কণ্ঠ ভেসে আসে। তারা তোমাদের কেন বন্দি করেছিল? আমা করে পাচার কইরা দিতে চাইছিল। তোমাদের সাথে আরো যারা ছিল, তুমি তাদেরকে চিনতে না? না, আমি তা করে চিনতাম না। আগে কখনো গ্রামে তা করে দেখিও নাই। হয়তো আশেপাশের গ্রাম থেকে তা করে অপহরণ করতে। তোমাদের উপর অত্যাচার কেন করতো? শারীরিক সম্পর্ক করতে চাইতো নাকি ওরা? না, ওরা আমাগর লগে এমন কিছুই করতো না। তয় গায়ে হাত দিত, বাজে কথা কইতো, কিন্তু কোনোদিনও সুযোগ নেওয়ার চেষ্টাও করে নাই। কিছুক্ষণ নীরবতা। ক্যামেরার সামনে থাকা সে মেয়ে এবং ক্যামেরার পেছনে থাকা 2 জন মানব মানবীর কেউই কোনো কথা বলে না। সামনের মেয়েটা মাথা নিচু করে বসে রয়। তুমি কিভাবে পালালে ওখান থেকে? মেয়েটা মুখ তুলে তাকায়। শ্যামবর্ণী মুখখানায় আঁচড়ের দাগ, করুণ এক মায়া ভরা দৃষ্টি তার। খাওয়ান দিতে আউনের সময় আমি আমার চুলের কাটা খুললা একজনের চোখে বসাই দিছিলাম। আরেকজন ধরতে এসেছিল, জোরে এক ধাক্কা দিয়া তারে ফালাই দিয়া খোলা দরজা দিয়া বাইর হয়ে আসছি। সন্ধ্যা ছিল তখন। অন্ধকারের মধ্যেই দিক বিদিক না দেখা দৌড়াইছি। ওরা তোমাকে ধরার চেষ্টা করেনি? করছিল, তাই আমি গ্রামের বাঁশবাগানের ভিতরে লুকাইয়া পড়ছিলাম। তারা আমায় খুঁজা পাই নাই। আর ওরা তোমাদেরকে কতদিন ধরে সেখানে বন্দি করে রাখছিল? ক্যামেরার পেছন হতে এবার এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। 7 দিন। আমি যেদিন পলাই তার 2 দিন পর আমা করে চালান করে দিত ওরা। আমি ওগর মুহে শুনছি। ওরা খাবার দেওয়া ছাড়া আর তোমাদের সামনে আসতো না? না। তাহলে ইয়াবার ব্যাপারটা? ক্যামেরার পেছনে থাকা পুরুষটা তার সঙ্গে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কখনো ইয়াবা পাচার করার কথা ওদের মুখ থেকে শুনেছিলে? ক্যামেরার পেছনে মেয়েটা জিজ্ঞেস করে। ক্যামেরার সামনে থাকা মেয়েটা মৃদু মাথা নাড়ায়। না, শুনি নাই। তাই ওরা আমা করে একটা নীল ওষুধ খাওয়াইতে চাইছিল, অনেক জোরও করছিল, কিন্তু শেষমেশ না পাইরা চইলা যায়। দরজার পিছন থেকে মনে হয় অগরে কেউ ডাক দিছিল। তাদের নির্দেশদাতা? হ, এমনই মনে হয়। কে বা কারা আছে এর পেছনে জানো তুমি? ক্যামেরার সামনের মেয়েটা এবার ঘাড় সোজা করে সামনের দিকে তাকায়। দীর্ঘ প্রহর শেষে এবার যেন সে মূল কথাটাই বলতে চলেছে।
ক্যামেরার পেছনে থাকা দুই নরনারীর হৃদস্পন্দন এবার যেন ধীরে ধীরে বাড়ছিল। অপেক্ষার পালা শেষ হতে আর মাত্র এক ধাপ বাকি। লেন্স বরাবর তাকিয়ে থাকে অপলোক দৃষ্টি। কিছুক্ষণ পর মেয়েটা মাথা নাড়ায়। উত্তর আসে, জানি।